চলুন সামনে চলুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 49 বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। কোশ্চেন সলিউশনটা মোটামুটি আমরা পিডিএফ এবং জেপিজি আকারে জেনারেল পার্টটা সলিউশন দিয়েছি। আর ধারাবাহিকভাবে আজকে অনেকগুলো সাবজেক্টের প্রায় 23টা সাবজেক্টের পরীক্ষা হলো। তো আমরা যে কটি সাবজেক্ট আমরা বিষয়ভিত্তিক পড়িয়েছি ওই বিষয়গুলোর সমাধান কিন্তু আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে আসবো। যেহেতু অনেকগুলো সাবজেক্ট, একটা সাবজেক্টের কোশ্চেনটা টাইপ করে রেডি করতেই একটা সময় আমাদের যাচ্ছে, তাই আমরা একটু সময় নিচ্ছি এবং স্যাররা অ্যান্সারগুলো রেডি করে ধাপে ধাপে প্রতিটা সাবজেক্টের লাইভ সেশনগুলো আমরা নিয়ে থাকবো। তো ধারাবাহিকভাবেই শুরু করতে গিয়ে আজকে আমরা জেনারেল পার্টটার একটা ভিডিও সেশন, সবসময় অনেকের এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ একটা সমাধান। তো আমরা আজকে 49 বিসিএসের জেনারেল পার্টের যে সাবজেক্ট কয়টি আছে এই অংশটার ইমেজ আকারে সলিউশন দিলেও প্রথম পর্বে ব্যাখ্যা সহ আমরা সাবজেক্টগুলো সমাধানে যাচ্ছি। আমরা আমাদের ম্যাথমেটিক্সের একেবারে এবার কম্পিউটার আমাদের লাভলু স্যার ম্যাথমেটিক্স দিয়ে শুরু করবেন। এরপরের ধাপে পরবর্তী সাবজেক্টগুলো নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলব। আশা করি আমাদের সাথে লাইভে থাকবেন এবং লাইভটা শেয়ার করে কোন কোন জায়গায় আপনার নিজের কনফিউশন আছে কনফিউশনগুলো ক্লারিফাই করে নেবেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং লাভলু স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ম্যাথমেটিক্সের জেনারেল পার্ট নিয়ে আলোচনা শুরু করার জন্য। সবাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আজকে আমরা প্রশ্ন সলিউশন পর্বের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32 আর অষ্টম পদটি 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? আপনারা জানেন গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দিয়া যদি ভাগ করেন, প্রতি ক্ষেত্রে রেশিও বা ভাগফল যদি সেম হয়, আমরা সেই ধারাটাকে বলবো গুণোত্তর ধারা বা জিওমেট্রিক্যাল সিরিজ বা জ্যামিতিক ধারা। জ্যামিতিক ধারার n-তম পদ হচ্ছে t suffix n equal to a r to the power n-1। স্যার কি দেখা যাচ্ছে? এটা কি মোটা করে লেখা যাবে? কালার কীভাবে চেঞ্জ করবো স্যার? একটু এটা সাদা কালার মনে হয় ভালো দেখা যাবে এখন। তাহলে গুণোত্তর দ্বারাকে একটু আমরা দেখিনি কেমন। যেমন 2 + 4 + 8 + 16 + 32 + 64 + আপ টু, এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা কেন? আমি একটু আগে বলছিলাম যে দ্বারার পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দিয়া যদি ভাগ করেন, ভাগফল বা রেশিও যদি সেম হয়, আমরা সেই ধারাটাকে বলবো গুণোত্তর দ্বারা। যেমন আপনি 4কে 2 দিয়া যদি ভাগ করেন, ভাগফল 2, 8কে 4 দিয়া ভাগ করলে ভাগফল 2, 16কে 8 দিয়া ভাগ করলে ভাগফল 2, 32কে 16 দিয়া ভাগ করলে ভাগফল 2, 64কে 32 দিয়া ভাগ করলে ভাগফল 2। এটাই হচ্ছে আমাদের সেই রেশিও বা সাধারণ অনুপাত। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ
টি সাফিক্স এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ বা এনতম পদ। প্রশ্নে বলেছে আমার পঞ্চম পদ হচ্ছে 32 আর অষ্টম পদ হচ্ছে 256, আর ধারাটির সাধারণ অনুপাত, এখানে যে আরটা দেখতে পাচ্ছেন এই আরটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, তার মানে আমাকে আর এর মানটা বের করতে হবে। এটাকে যদি আমরা একটা নাম্বার দিয়ে দিই, তাহলে যদি এন এর পরিবর্তে আপনি 5 বসান, আপনি পেয়ে যাবেন টি সাফিক্স 5 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1। সুতরাং এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে আমাদের পঞ্চম পদ এখানে বলে দিয়েছে 32, এটাকে আমরা আরেকটা নাম্বার দিই। এবার এন সমান যদি আমরা 8 বসিয়ে দিই, তাহলে টি সাফিক্স 8 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। সুতরাং এ আর টু দি পাওয়ার 7 ইকুয়াল টু অষ্টম পদ হচ্ছে 256, এটার দিলাম আমরা 3 নাম্বার। এখন আমি 3 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ দেব, তাহলে কি পাচ্ছি এ আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256 ডিভাইডেড বাই এখানে 32, और এখানে এ ক্যান্সেল, আর টু দি পাওয়ার 4 দিয়া আর টু দি পাওয়ার 7কে যদি ভাগ দেন আর টু দি পাওয়ার 3 থাকে ইকুয়াল টু 256কে যদি 32 দিয়ে ভাগ দেন তাহলে আপনি 8 পাবেন। আপনারা জানেন যে 8কে 2 কিউব লেখা যায়। এবার আমরা সূচকের কনসেপ্ট অ্যাপ্লাই করব। যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু বি টু দি পাওয়ার এন হয়, অর্থাৎ পাওয়ার যদি সেম হয় বৃত্তিগুলোও কি হবে, সেম হবে, সেই কনসেপ্ট থেকে আমাদের আর ইকুয়াল টু 2, এটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2, উত্তর হচ্ছে গ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 48 বর্গমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, এখানে ছোটো ছোটো কিছু টেকনিক আছে। যেহেতু আপনারা প্রশ্ন আজকে পরীক্ষা দিয়ে আসছেন, আমি ছোটো টেকনিকগুলা একটু ব্যাখ্যার মধ্যেই বলে দিচ্ছি। কেমন? ঘনক কাকে বলে? ঘনক হচ্ছে একটা চতুর্ভুজ আকৃতির ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আমরা তাকে বলবো ঘনক, ইংরেজিতে বলা হয় কিউব। দেখুন, এটা হচ্ছে আমাদের ঘনক। ঘনকের 6টা পৃষ্ঠতল আছে, একটা উপরে একটা নিচে, 2টা গেল, চতুর্পাশে 4টা, মোট 6টা। আমি বলছিলাম একটু আগে ঘনক কাকে বলে। ঘনক হচ্ছে যে চতুর্ভুজ আকৃতির ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, সেই চতুর্ভুজ আকৃতির ঘনবস্তুকে বলা হয় কিউব বা ঘনক। আমরা প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্যকে ধরে নিলাম এ মিটার, এখানে এটু এ মিটার, এটু এ মিটার, এটু এ মিটার, তাই না? তো এটা যদি এ মিটার হয় তাহলে এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে। এটা যদি এ মিটার হয়, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে। এটা যদি এ মিটার হয়, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে, এটু এ মিটার হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করব। একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেমন উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে হচ্ছে আমাদের এ স্কয়ার। এটা হচ্ছে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
তাহলে ঘনকটার মোট কয়টা পৃষ্ঠ আছে? ঘনকটার মোট 6টা পৃষ্ঠ আছে। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে মোট 6টা 6a স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 48। তো এত কিছু লেখার দরকার নাই। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, এটা সমান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 48। তো এটা কিভাবে আসে এটা আমি একটু ব্যাখ্যা দিলাম আর কি। এখন আমরা এর মান এখান থেকে বের করব। তাহলে পাচ্ছি a স্কয়ার ইকুয়াল টু 8। a স্কয়ার ইকুয়াল টু কত? 8। সুতরাং a ইকুয়াল টু 2√2। আপনি যদি বর্গমূল করেন তাহলে a ইকুয়াল টু 2√2। এটা হচ্ছে ঘনকটার একটা সাইডের দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য। তো আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, গণকের কর্ণ কি? গণকের কর্ণ হচ্ছে মোট 4টা গণকের কর্ণ। একটা হচ্ছে এই কোণা থেকে ওই কোণা, আরেকটা হচ্ছে এই কোণা থেকে ওই কোণা, আরেকটা হচ্ছে এই কোণা থেকে এই কোণা, আরেকটা হচ্ছে এই কোণা থেকে এই কোণা। তো এই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি কিউ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি আর বিন্দু। আমি পি বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে আমাদের কর্ণ। আবার এই কোণা থেকে ওই কোণা, এটাও একটা কর্ণ। এই কোণা থেকে ওই কোণা, এটা একটা কর্ণ। আবার এই কোণা থেকে এই কোণা, এটা একটা কর্ণ। মোট 4টা কর্ণ। আমাদের 4টা কর্ণই কিন্তু সমান। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন আমরা পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করব। একটা ফর্মুলা আছে, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে a√3। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম তো আসলে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা জাস্ট মনে রাখার কৌশল, খুব দ্রুত আনসার করার জন্য। তবে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা a√3 এটা আসে কেমনে, এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এখন পি বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করে দিলাম। পি বিন্দুর সাথে আর বিন্দু আমরা যুক্ত করলাম। তাহলে এখন আমি যদি এটা একটা ত্রিভুজ চিন্তা করি, এখানে আমরা এস ধরি, এটা যদি আমরা একটা ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে আমাদের এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি। আবার এটা একটা যদি আমরা ত্রিভুজ চিন্তা করি, এই কোণটার পরিমাণও কত? 90 ডিগ্রি। বুঝতে পারছেন? এবার আমার এটা যদি আমাদের এল পয়েন্ট হয়, এল আর এটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে এ মিটার। এখন এটা তো আমাদের জানা নাই, তাই না? এটা যেহেতু আমাদের জানা নাই, পি আর এটা আমাদেরকে বের করতে হবে। আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, ওই ত্রিভুজটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এক্ষেত্রে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সুতরাং পি আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এস স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার লিখতেই পারি। বুঝতে পারছেন? এবার আমার তো এই যে এটা দরকার। তাহলে এই ত্রিভুজ থেকে আসেন, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু ভূমির সাথে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ। তাহলে সুতরাং আমার পি কিউ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ পি আর স্কয়ার প্লাস এল আর স্কয়ার ইকুয়াল টু পি আর স্কয়ার সমান হচ্ছে 2a স্কয়ার, আর এল আর সমান হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। তাহলে সুতরাং আমার পি কিউ সমান হচ্ছে আমাদের
√3a দেখতে পাচ্ছেন, এটাই তো আমাদের কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √3a। আপনারা বাজারের বইতে দেখবেন শর্টকাট নিয়মে যারা করছে PQ সমান √3a, এত ইতিহাস তারা লিখে নেই। এবার আমরা এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব, ইকুয়াল টু √3, এ সমান হচ্ছে 2√2। তাহলে ফাইনালি আপনি 2√6, তাহলে 2√6 উত্তর হচ্ছে ঘ। দেখতে পাচ্ছেন। এবার আমরা পরবর্তী প্রবলেমে আসলাম। PQR একটা ত্রিভুজ, PQR একটা ত্রিভুজ যার কিউ কোণ 90 ডিগ্রি আর পি কোণ হচ্ছে আর কোণের দ্বিগুণ। যদি তাই হয়, এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের জন্য সঠিক? তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে কিউ কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। পি কোণটা আর কোণের দ্বিগুণ, তাহলে এটা যদি আমাদের আর কোণ হয়, এটা হবে পি কোণ। আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে এটা বড় করে নিয়েছি, এটা ছোট করে নিয়েছি, এমনভাবে নিলাম পি কোণটা আর এর দ্বিগুণ, এভাবে করে নিলাম। তাহলে আমাদের 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক? প্রিয় শিক্ষার্থী, আমি আর কোণ সমান ধরে নিলাম x ডিগ্রি, আর কোণ সমান x ডিগ্রি ধরলাম। তাহলে সুতরাং পি কোণ সমান 2 ইন্টু আর কোণ, তার মানে 2 ইন্টু আমার x ডিগ্রি। এবার আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। আপনারা জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সুতরাং যে ত্রিভুজটার কথা বলল, এখানে পি কোণ প্লাস আর কোণ প্লাস কিউ কোণ মিলে তো আমাদের 180 ডিগ্রি। এবার পি কোণ সমান হচ্ছে 2x ডিগ্রি, আর কোণ সমান হচ্ছে x ডিগ্রি, কিউ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এখানে 3x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি ডানে নিয়ে গেলে তাহলে আপনি পাচ্ছেন 90 ডিগ্রি। সুতরাং x কোণ সমান হচ্ছে, মানে x ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আর কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি, পি কোণ হচ্ছে x ডিগ্রির 2 গুণ, তার মানে x ডিগ্রি যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। বুঝতে পারছেন? এবার আমরা এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা যদি আমরা 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা √3 হবে। এটা যদি 1 ডিগ্রি মানে পি কিউ, এটার ল্যাংথ যদি 1 একক হয়, এটা 2 একক, এটা হবে √3 একক। কেন জানেন? আপনারা জানেন ত্রিভুজের কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা ঐতিহাসিক উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে পি আর সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে?
তাহলে এখন আমরা রেশিও বের করতে চাই। এখানে যে রেশিও সেটা হচ্ছে এখানে পি কিউ ইস টু আর পি ইস টু আর কিউ সমান হচ্ছে পি কিউ সমান হচ্ছে আমাদের 1:, আর পি সমান হচ্ছে √3:, আর পি আর সমান হচ্ছে আমাদের 2। যেহেতু অপশনের মধ্যে এখানে 2 আছে, √3 নেই, তাহলে এখানে আমি পি কিউ ইস টু আর কিউ লিখতে পারি ইকুয়াল টু 1:2। এখানে পি কিউ ডিভাইডেড বাই আর কিউ ইকুয়াল টু 1/2। তাহলে পি কিউ ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি কিউ। তাহলে আমাদের এটাই হচ্ছে অপশন গ হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা পরবর্তী এটাতে আসি। এখানে অঙ্ক করা লাগবে না, এটা মুখে মুখে একদম উত্তর দেওয়া যাবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে অসমতাটি আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই অসমতা এখানে কোনো ইকুয়াল নাই। এই যে x² + 6x - 27 ইজ লেস দেন ইকুয়াল 0 নেই, আছে কেবল x² + 6x - 27 লেস দেন 0 আছে। তাহলে এখানে ইকুয়াল নাই। ইকুয়াল যদি না থাকে তাহলে উত্তরের মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল হবে না, বদ্ধ ব্যবধি হবে না। এখানে বদ্ধ ব্যবধি কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। যেমন ক উত্তর হবে না যেহেতু বদ্ধ ব্যবধি। এখানে খ এর মধ্যেও কিন্তু একটা বদ্ধ ব্যবধি দেখতে পাচ্ছি, খ উত্তরও হবে না। তাহলে বাকি যে দুইটা আমাদের অপশন আছে ওখানেই কিন্তু আমাদের উত্তরটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ঘ নাম্বার উত্তরটাও হবে না কেন? এখানে এই যে একটা ইন্টারভেল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইন্টারভেল না। যদিও বা দেখতে ইন্টারভেল হওয়ার শর্ত হচ্ছে প্রথমটা বড় হবে, প্রথমটা ছোটো হবে, দ্বিতীয়টা বড় হবে। এখানে প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোটো, এই জন্য এটা কোনো ব্যবধির মধ্যে পড়ে না, এটা হবে না। তাহলে বাধ্য হয়ে উত্তর হবে আমাদের গ নাম্বার। এটা মুখে মুখে হিসাব করে আমরা করে নিলাম, বুঝতে পারছেন? আর যদি আপনি করতে চান এইভাবেও করতে পারেন। তাহলে দিস ইমপ্লাই দ্যাট x² + 9x - 3x - 27 ইজ লেস দেন 0। এখান থেকে আপনি x কমন নেন, x + 9 - 3 কমন নেন, x + 9 ইজ লেস দেন 0। তাহলে এখানে পাচ্ছি x + 9 ইন্টু x - 3 ইকুয়াল টু 0। এখানে দেখুন ক হবে না, খ হবে না, ঘ হবে না, বাকি আছে আমাদের -9 থেকে 3। এই যে -9 থেকে 3, -9ও গ্রহণযোগ্য নয়, 3টাও গ্রহণযোগ্য নয়। এর ভিতরে আপনি -8 পাবেন, -7 পাবেন, -6 পাবেন, -5 পাবেন, -4 পাবেন, -3 পাবেন, -2 পাবেন, -1 পাবেন, 0 পাবেন, তারপর 1 পাবেন, 2 পাবেন। এর ভিতর থেকে যে কোনো একটা মান এখানে যদি আপনি বসিয়ে দেন, দেখবেন ইনইকুয়ালিটি সিদ্ধ হলো, তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। আর অন্যভাবেও করা যায়। আপনি 33 সেকেন্ডে তো এত বিশাল অঙ্ক করতে পারবেন না, এই জন্য আপনাকে টেকনিক্যালি সে কাজগুলো করা লাগবে। আমরা এখন পরবর্তী প্রশ্নে আসলাম। খুব মজার একটা প্রশ্ন, এটা দেখেন, খুব মজার একটা প্রশ্ন, খেয়াল করুন। আমরা এই সংখ্যাগুলো একটু লিখতে চাই। 1 √9, 5 √49 আপ টু। প্রশ্নটা একটু বলি, নিচের ধারাটির পরবর্তী সংখ্যা কোনটা? এই যে আরেকটা কথা বলি, এই যে বিসিএস এই সমস্ত, স্যার এইখানে প্রশ্নটা অশুদ্ধ আসছে, ভাষাগত অশুদ্ধ, এটা কিন্তু ধারা না, এটা হবে প্রগমন বা অনুক্রম। ধারা হতে গেলে মাঝখানে চিহ্ন লাগবে, যুগ চিহ্ন লাগবে। তো প্রশ্ন যারা করছে তাদের এগুলা চিন্তা ভাবনা করা তো দরকার।
কারণ এটা পিএসসির একটা পরীক্ষা। কারণ এখানে ভুল ধরার অনেক লোক আছে, হয়তো আমি ধরবো না, অন্য স্যারে তো ভুল ধরতেই পারে। যাই হোক, এটা কিন্তু ধারা নয়, এটা হচ্ছে একটা প্রগমন। আচ্ছা, এটাকে আমরা 1 যেভাবে আছে সেভাবে লিখি, √9 = 3। এবার 5 যেভাবে আছে ওইভাবে লিখি, √49 হচ্ছে 7। এবার দেখুন তো, এগুলো সবগুলা বিজোড় নাম্বার। 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে কী হওয়ার কথা? 7-এর পরে আমাদের এই যে পরবর্তী সংখ্যা 9 হবে, উত্তর হবে খ। এই যে উত্তর হচ্ছে খ। টেকনিক্যাল প্রশ্ন করছে। এবার এটা দেখেন, একটি থলিতে 3টি সবুজ 2টি লাল বল আছে, অপর একটি থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো। 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? এখানে 2টা থলি, দেখুন এখানে হচ্ছে আমাদের 2টা থলি। এটা হচ্ছে আমাদের থলি, আর এখানে আমাদের সবুজ বল, আর এখানে আমাদের লাল বল, আর এখানে হচ্ছে আমাদের মোট বলের সংখ্যা। প্রথম থলিতে সবুজ বল হচ্ছে 3টি, লাল বল 2টি, মোট হচ্ছে 5টি। দ্বিতীয় থলিতে আমাদের সবুজ বল 2টি, লাল বল হচ্ছে 5টি, মোট 7টি। তাহলে 2টি বলের মধ্যে এই যে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল যদি তোলা হয়, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? প্রথমে একটি লাল হওয়ার সম্ভাবনা আমরা একটু বের করি। লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে, প্রথম থলিতে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 2/5। আর দ্বিতীয় থলিতে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7। এবার এটা আমরা গুণ করব, তাহলে উভয় থলিতে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5 × 5/7 = 2/7, তাই না? এগুলো হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। তাহলে সবুজ বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে, সবুজ বল হওয়ার সম্ভাবনা হচ্ছে, সবুজ বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 1 থেকে 2/7 বাদ দিবেন। 1 হচ্ছে আমাদের মোট সম্ভাবনা হওয়া এবং না হওয়ার যোগফল হচ্ছে আমাদের 1। তাহলে 1 থেকে আপনি সেটা যদি বাদ দেন তাহলে 5/7 পাচ্ছেন। এখানে উত্তর হচ্ছে ক। এই যে উত্তর হচ্ছে ক। এবার আমরা পরবর্তী অঙ্কতে চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটাও আপনার করার দরকার নাই, মুখে মুখে হিসাব করতে পারবেন। মুখে মুখে হিসাব, এখানে x + by = a², bx - ay = ab, দুটা লিনিয়ার ইকুয়েশন। এই দুটা ইকুয়েশনকে সলভ করলে আমরা নিশ্চয়ই সমাধান পাবো, এক্স এবং ওয়াইয়ের মান পাবো। আমাদের সলিউশনটা নিচে 4টার মধ্যে কোনটা হবে? আপনি এটাকে সলভ করার দরকার নাই, আপনি একটু টেস্ট করুন। এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। আপনি এখানে আর এখানে বসালে ডান পাশের স্কয়ার পাচ্ছেন না, তাহলে আমাদের ক উত্তর নয়। এবার খ নাম্বার, এক্সের মান এ, ওয়াইয়ের মান বি, এখানে আর এখানে বসান, ডান পাশ পাবেন না, তাহলে খটাও কিন্তু উত্তর না। এবার হচ্ছে গ নাম্বার দেখি। গ নাম্বার হচ্ছে এক্সের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান হচ্ছে, এক্সের মান 0, ওয়াইয়ের মানে এ বসালে ডান পাশটা পাচ্ছেন না, তাহলে গটাও কিন্তু উত্তর না। এবার ঘ নাম্বার, এক্সের মান এ, ওয়াইয়ের মান 0, এক্সের মান এ বসালে এ স্কোয়ার পাবেন, ওয়াইয়ের মান 0 বসালে 0, তাহলে এ স্কোয়ার এই তো পাচ্ছেন। তাহলে এখানেও আপনি এক্সের মান এ বসান, তাহলে এ বি, ওয়াইয়ের মান 0 বসালে 0, তাহলে এ বি পাচ্ছেন। তো তাহলে আমাদের উত্তর হবে ঘ। এটা টেস্ট করা মানে অঙ্ক করার দরকার নেই, আপনি টেস্ট করলে হবে, কারণ আপনি অঙ্ক করার জন্য তো মিনিমাম 1 মিনিট সময় লাগবে।
কোনো দরকার নাই, আপনি এইভাবে 33 সেকেন্ডে উত্তরটা দিয়ে দিবেন। এরপরে দেখেন এত সস্তা প্রশ্ন কেমনে দিল। যাই হোক, এটা একদম সহজ একটা প্রশ্ন। আপনারা অনেকজনকে এরকম প্রশ্ন করেন। বলেন তো দেখি, একজন লোক একটা যদি ডিম ভাজতে চায়, যদি 5 মিনিট সময় লাগে, তাহলে 5টা ডিম ভাজতে কয় মিনিট সময় লাগবে? 5 মিনিট। এক পাতিলেই বা এক কড়াইতেই যদি দিই 5টা, তাহলে 5 মিনিট লাগবে। ঠিক একইভাবে একজন লোক একটা কলা খেতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 5 জন লোক 5টা কলা যদি খায় 1 মিনিট তো সময় লাগবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। এই যে গ হচ্ছে আমাদের উত্তর। এবার পরবর্তী, এই যে দেখেন লগের, আমি একটা বিশাল ক্লাস নিয়েছিলাম, সম্ভবত 1.5-2 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম লগের উপরে। তো এখানে কিন্তু উত্তরটা কিন্তু আপনি ওই ক্লাসটা একটু দেখলে পারবেন। এই যে দেখেন, লগ অফ এক্স ভিত্তিক 4 = -2। তার আগে একটা কথা বলে রাখা দরকার, এই যে আমাদের লগ অফ এ ভিত্তিক বি লিখি, এই যে বৃত্তি এটা অলওয়েজ ধনাত্মক হবে আর 1 হতে পারবে না, এটা হচ্ছে আমাদের শর্ত। এবার দেখা যাক, লগের ধর্ম অনুসারে আমরা এখানে x⁻² কি লিখতে পারি? 4 লিখতে পারি। সূচক অ্যাপ্লাই করুন, 1/x² = 4। এবার আমরা ব্যস্ত অনুপাত করব, তাহলে x² = 1/4। তাহলে সুতরাং x ±1/2 হবে। যেহেতু এক্সটা লগের বৃত্তি ছিল, সেটা শর্ত ছিল ধনাত্মক হতে হবে, 1 হতে পারবে না। এক্সের মান কিন্তু ঋণাত্মক আসছে, অতএব আপনি ঋণাত্মক মানটা গ্রহণ না করে আপনি ধনাত্মক মানটা গ্রহণ করবেন। x = কত হবে? হাফ হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। এই যে উত্তর হচ্ছে ক। এবার এটাতে আসেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাও আপনাদেরকে খুব সংক্ষেপে শেখাবো, কারণ এটা যদি আপনি করতে চান মিনিমাম 5-6-7 মিনিট লাগবে। 6-7 মিনিট কোনো প্রয়োজন নাই। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু দিস আর গসাগু হচ্ছে এটি। একটি সংখ্যা যদি এটা হয়ে থাকে, অপরটি কোনটা? তাহলে আমরা দুটা সংখ্যা ধরলাম এ এবং বি, বুঝতে পারছেন? একটি সংখ্যা কিন্তু অলরেডি দেওয়া আছে, এই যে দেখেন দেওয়া আছে। তাহলে আমরা এ সমান ধরে নিলাম 4x² + 20x + 24, এটাই। তাহলে অপর সংখ্যা বি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। অপর সংখ্যাটি একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা আপনার জানা লাগবে। সেটা কি জানেন? ওই দুটা সংখ্যার গুণফল = লসাগু ইন্টু গসাগু। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ছোটো ছোটো কাজগুলো একটু আপনাদেরকে জানতে হবে। এবার এটা বসিয়ে দেন, 4x² + 20x + 24 ইন্টু বি = লসাগু। দেখুন তো, লসাগু হচ্ছে 4x³ + 12x² - 16x - 48 ইন্টু গসাগু হচ্ছে 2x + 4। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা যদি গুণ করি তাহলে পাবো 8x⁴। মাঝখানে আর কোনো কিছু আমি আর গুণ করব না, গুণ আপনারা করে নিয়েন। আর লাস্টেরটা এখানে কত পাচ্ছেন? 4×48 কত হয়? 4×48 হয় 4 কত? 32, হাতে আছে 3, 4×4 = 16, তাহলে 19, 192। এখন আপনাকে চিন্তা করতে হবে যে অপর সংখ্যা তো আমাদের এই 4টার মধ্যে আছে, এখানে বিটাই তো অপর সংখ্যা। বি এর মান কোনটা নিলে তার সাথে আপনি এটা গুণ করলে ফার্স্টের টার্ম 8x⁴ হবে, লাস্টের টার্ম 192 হবে। তাহলে এবার দেখুন, আপনি যদি ক নেন, তাহলে x² - 4, এটা যদি আপনি
বিয়ের জায়গায় বসান, গুণ করলে এই যে এটার সাথে এটা যখন গুণ করবেন 4x⁴ পাবেন, বাট এখানে আছে 8x⁴, তাহলে আমাদের ক উত্তর হবে না। খ নাম্বারে আসেন, এখানে পাচ্ছি 2 × x² - 4, তার মানে আপনি এখানে পাচ্ছেন 2x² - 8। যদি বিয়ের জায়গায় যদি আপনি এটা এখানে বসায় দেন, তাহলে দেখেন না 4x² + 20x + 24, এটার সাথে যদি আমরা 2x² - 8 বসায় গুণ করেন, তাহলে এটার সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে কত হয়, 8x⁴ চলে আসছে। আর লাস্টের এটা যদি গুণ করেন 192 - 192 চলে আসছে। তাহলে আমাদের উত্তর খ হবে, ক হবে না, গ হবে না, গ হবে না, উত্তর কোনটা হবে, ক হবে। এভাবে আপনাকে চিন্তা করেই উত্তরগুলো দেওয়া লাগবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এবার একটি বাক্সে 4টা লাল বল, 3টা নীল বল, 2টা হলুদ বল এবং একটা সবুজ বল আছে। বাক্স একটা। ধরে নেন এটা একটা বাক্স বা থলে, এখানে 4টা লাল বল আছে, 3টা নীল বল আছে, 2টা হলুদ বল আছে আর একটা সবুজ বল আছে। তাহলে মোট এখানে আপনি 10টা বল পাচ্ছেন, তাই না? কমপক্ষে কয়টা বল উঠালে অন্তত একটা লাল বল অবশ্য থাকবে। আমি লাল বলটা এই জায়গাটা বাদ দিচ্ছি, কেমন? তাহলে এখানে আপনি যদি তুলতে চান, নীল বল 3টা পাবেন, আর হলুদ বল 2টা পাবেন, সবুজ বল একটা পাবেন। মোট কয়টা হলো এখানে 6টা। বুঝতে পারছেন? তুললে নীল বল, হলুদ বল, সবুজ বল যদি আপনি তুলতে চান 6টা পাবেন। আর বাকি আছে কয়টা, লাল বল 4টা। ওখানে যদি আপনি হাত দেন, আপনি তো ওখানে একটা বল অবশ্য পাবেন। তাহলে তার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে মোট কত, 7। অন্তপক্ষে একটা লাল বল পাওয়া যাবে এই। তাহলে আমাদের উত্তর হবে কত, গ। এই যে উত্তর গ। এবার আসেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। গোলক তো চিনেন, গোলক এই যে গোলক, আপনি ক্রিকেট খেলার বল চিন্তা করেন, গোলকের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে 4/3 πr3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক? তাহলে আমি বড় গোলকটির রেডিয়াস বা ব্যাসার্ধ, এখানে আপনি যে আরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে বড় গোলকের বিগ স্পিয়ারের ভলিউম, তাকে যদি আমরা সংক্ষেপে এভাবে ধরি, আর বড় গোলকের রেডিয়াস ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, আর যে গোলকের সংখ্যা আমরা বের করব তার রেডিয়াস যদি আমি আর সাফিক্স এস ধরি, মানে স্মল গোলকের রেডিয়াস, সেটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধের অর্ধেক। বড় গোলকের ব্যাসার্ধ কত, আর। তাহলে এখানে পাচ্ছি আমরা r/, কত, 2। বুঝতে পারছেন? এবার ছোট গোলকের ভলিউম বি সাফিক্স এস, স্মল গোলকের ভলিউম হচ্ছে 4/3 πrs³ ইকুয়াল টু 4/3 পাই। এবার আর এস সমান বসিয়ে দেন r/2 হোল কিউব ইকুয়াল টু 1/8। এখানে 4/3 πr³ পাচ্ছেন। 8 মানে হচ্ছে 2 কিউব সমান 8, 1/8। আর এটাকে আমি এবার এটা লিখতে পারি, তার মানে 1/8 বি সাফিক্স বি। এবার আমি যদি
গোলকের সংখ্যাটাকে বড় হাতের এন ধরি, তার সাথে আমাদের স্মল গোলকের সংখ্যা যদি আমরা গুণ করি তার বড় গোলকের আয়তনের সমান হবে। তার মানে আমাদের বি এর সমান হবে। বুঝতে পারছেন কেমন? এবার আমি এনটা রেখে দিলাম। বি সাফিক্স এস সমান হচ্ছে আমাদের 1/8 ভিবি ইকুয়াল টু, এখানে আপনি পাচ্ছেন বিবি। আপনি উভয় পক্ষ থেকে বিবি যদি ক্যান্সেল করেন তাহলে 1/8 ইন্টু এন ইকুয়াল টু 1। সুতরাং গোলকের সংখ্যা এন ইকুয়াল টু কত? 8। তার মানে উত্তর হচ্ছে আমাদের খ। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। এই যে দেখেন, একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে আমাদের 5% লাভ হতো। একটা জিনিস খেয়াল করুন। আচ্ছা, প্রশ্নটা আগে পুরোটাই পড়ি আমরা। একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা যদি বেশি হয় তাহলে 5% লাভ হতো। তাহলে লাভ 5%, ক্ষতি কিন্তু 10%। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজের ডিফারেন্স তো আমাদের 60 টাকা। কেমন? তাহলে আমাদের পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে আমাদের 50%। এটা সমান কত? 60 টাকা। তাহলে 1% সমান কত হবে? 4 টাকা। বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 100% 100 দিয়ে গুণ করেন, তাহলে 100 ইন্টু 4 ইকুয়াল টু কত? 400। উত্তর হচ্ছে গ। এই যে উত্তর হচ্ছে গ। এভাবে আপনাকে শর্ট টেকনিক্সে 33 সেকেন্ডে উত্তর দেওয়া লাগবে আর কি। আচ্ছা, একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ যদি হয়, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি হবে? এটা সহজ, এটা আপনারা সবাই পারবেন। এখানে আর্টস কমার্সের তো কিছু স্টুডেন্ট আছে, তাদের জন্য হয়তো একটু ইয়ে লাগবে। আচ্ছা, তো আমাদের একটা ত্রিভুজের 3টা কোণ থাকে। আমি দ্বিতীয় কোণটাকে x ডিগ্রি ধরলাম। তাহলে আমাদের প্রথম কোণটা হচ্ছে ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তাহলে দ্বিতীয় কোণের অর্ধেক, তাই না? তারপরে আমাদের তৃতীয় কোণ কি বলল? তৃতীয় কোণ হচ্ছে অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ। তাহলে এই দুইটা কোণের বিয়োগফল এর 3 গুণ, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা 3টা কোণ পেয়ে গেলাম। আর আপনারা জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার আপনি 3টা যোগ করলেই 180 ডিগ্রি পাবেন। x প্লাস x ডিভাইডেড বাই 2 প্লাস 3x মাইনাস 3x ডিভাইডেড বাই 2, বা আপনি এখানে এভাবে লিখতে পারেন 3 ইন্টু x মাইনাস x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 180। তাহলে এখানে 3x আর x মিলে হচ্ছে 4x প্লাস x ডিভাইড বাই 2 মাইনাস এখানে 3 ইন্টু x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 180 और 4x মাইনাস 3টা x বাই 2, এখানে x বাই 2, তার মানে আরও 2টা x বাই 2 থাকে ইকুয়াল টু 180। তাহলে এখানে 2 ক্যান্সেল, 4টা x থেকে একটা x চলে গেলে 3x ইকুয়াল টু 180। তাহলে সুতরাং x ইকুয়াল টু 60, আর xটাই তো আমাদের দ্বিতীয় কোণ ছিল। তাহলে দ্বিতীয় কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের উত্তর হচ্ছে খ। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলে। এক ব্যক্তি বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 20 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 30 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুটলে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে? এখানে একটা ফিজিক্যাল একটা কনসেপ্ট আছে। ফিজিক্যাল কনসেপ্ট হচ্ছে আপনি ব্যাগটাকে দূরত্ব দিয়া যদি ভাগ করেন সময় পাবেন। তাহলে সময় ইকুয়াল টু ব্যাগ ডিভাইডেড বাই দূরত্ব
ব্যাগ ডিভাইডেড বাই দূরত্ব বা ডিস্টেন্স, সংক্ষেপে লিখতেছি আমি, যারা ম্যাথমেটিক্সে তারা বুঝবেন। ব্যাগ এখানে কিন্তু আমাদের ট্রেনের ব্যাগ এবং গুলির ব্যাগ, তাহলে 100 প্লাস 200 ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে আমাদের 300 ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 300, কাটাকাটি করলে আপনি এখানে 1 পাচ্ছেন, উত্তর হচ্ছে গ। এই যে উত্তর হচ্ছে গ। স্যার আপনার বিরক্ত লাগতেছে? গল্প করে করে করি না, কি বলেন? ওকে, না ওদেরকে আবার একটু ইয়া করে দিচ্ছি যে মানে খুব দ্রুত করতেছি, যে দ্রুততার সহিত এগুলো আনসার করতে হয়, ঠিক না স্যার? আসলে আপনারা যারা লাইভে আছেন তারাও শুনেন, আসলে কি 33 সেকেন্ডে অঙ্ক করা সম্ভব? আর যদি করে থাকেন এটা অ্যাকুরেট আপনি কনসেপ্ট দিয়ে করতেছেন না, আপনাকে ভুলভাল কতগুলো টেকনিক অ্যাপ্লাই করে করতে হচ্ছে, আলটিমেটলি কিন্তু এটা কিন্তু কোনো জ্ঞানের পরিচয় বহন করে না। আসলে উচিত স্যার, সরকারের উচিত আসলে মানে প্রত্যেকটা পরীক্ষায় আলাদাভাবে ম্যাথমেটিক্সের জন্য সমনীয় পরীক্ষা দেওয়াটা দরকার। আপনি দেখেন এই যে ট্রেনের একটা গতির মানে এগুলো আসলে 5-6-7 মিনিট লাগে স্যার সুন্দরভাবে করলে, 33 সেকেন্ডে আসলে কিন্তু ইয়ে করা সম্ভব না। যাই হোক, এরপরেও দেখাচ্ছি সেট সম্পর্কে আপনারা জানেন। সেট এটা মুখে মুখে হিসাব করা যায়, এরপরেও আপনারা টিউশনি যারা করেন তারা তো বুঝবেন। এখানে এন সমান হচ্ছে 1 2 আর এম সমান হচ্ছে আমাদের AB1 2। এখানে আমাদেরকে এন থেকে এম ডিফার করতে বলেছে, এন থেকে এম বিয়োগ করতে বলছে, তাহলে এখানে পাচ্ছি 1 2 বিয়োগ, আর এখানে পাচ্ছি AB1 2। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করি, যেগুলো বিয়োগ এগুলো বাদ, তাহলে এখানে আর কিছু থাকে না তো, তাহলে এখানে আমাদের ওই সেটটা থাকে যেখানে আর কোনো উপাদান থাকে না, উত্তর হচ্ছে আমাদের ক। এবার আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। এটা কি বলল? ও এই অঙ্কটার মধ্যে একটু বোঝার বিষয় আছে। 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধানো হয়েছে, একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য 3:2 অনুপাতে আরেকটি প্যারেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলটা ব্যালেন্স থাকবে, মানে সাম্য অবস্থায় থাকবে? দেখা যাক আমাদের ব্যাখ্যার মধ্যে কোন উত্তরটা আসে। এগুলো হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন। দেখি আমরা, ধরে নেন এটা হচ্ছে আমাদের স্কেল, স্কেলের বাম প্রান্ত বিন্দু এ ধরলাম, ডান প্রান্ত বিন্দু আমরা বি ধরলাম। নিঃসন্দেহে এই স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার, প্রশ্নের মধ্যে এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? এবার 15 মিটার লম্বা একটা স্কেলের এক প্রান্তে ধরলাম এ প্রান্ত দিয়ে 10 কেজি একটা ওয়েট বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে, তার মানে এ প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্য 3:2 অনুপাতে একটি প্যারেক, তাহলে এটাকে আপনি 5 ভাগে বিভক্ত করেন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে 3:2 অনুপাতে, অর্থাৎ এই জায়গায় এসে একটা প্যারেক এখানে লাগানো হয়েছে। এখন এই প্যারাকের মধ্যে এই স্কেলটা আছে, বাম প্রান্ত বিন্দু 10 কেজি ওজনের একটা ইয়া দেওয়া আছে, আর এখানে বিতে কত কেজি ওজন এর আরেকটা রিজিড বডি যদি ঝুলাই দিই তাহলে এটা ব্যালেন্স থাকবে, এটা সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, মনে করো পি বিন্দু, পি বিন্দু থেকে এর দূরত্ব, এটাকে আমরা ডিস্টেন্স অফ এ লিখব, সাফিক্স মানে ডিস্টেন্স সাফিক্স এ বোঝার জন্য। তাহলে এখানে আমাদের 5টা ঘর আছে, 5/3 ইন্টু আমাদের মানে লেংথ হচ্ছে আমাদের 15, তো কাটাকাটি করলে এখানে আপনি পাচ্ছেন 9। এবার বি থেকে ওই প্যারাকের ডিস্টেন্স, ওইটাকে যদি আমরা ডিস্টেন্স অফ বি লিখি,
এটা 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 15 ইকুয়াল টু আপনি এখানে পাচ্ছেন 6। আমি মনে করে নিচ্ছি যে বি প্রান্ত বিন্দুতে ওয়াইট অফ ভি মানে বি বিন্দুতে ডাব্লিউ ওয়াইটের একটা ওজন ঝোলানো থাকলে সাম্য অবস্থায় থাকবে, আর এটাকে আমরা ডাব্লিউ সাফিক্স এ দ্বারা ডিনোট করব। সাম্য অবস্থার ফর্মুলা হচ্ছে এ ইন্টু ডি এ ইকুয়াল টু এ বলবো না, এটা হবে ওয়াইট অ্যাট দ্য পয়েন্ট এ ইন্টু ডি এ ইকুয়াল টু ওয়াইট অ্যাট দ্য পয়েন্ট বি ইন্টু ডিবি। এবার মানগুলা বসিয়ে দেন। এর মান হচ্ছে আমাদের 10, এর মান হচ্ছে 9, আর এর মান তো আমরা বের করব, আর এটা হচ্ছে আমাদের 6। তাহলে ডাব্লিউ সাফিক্স বি ইকুয়াল টু 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 6। কাটেন 3 দিয়া, এখানে 3 হবে, এখানে 2, এটা ক্যান্সেল করুন, তাহলে এখানে কত 5 ইকুয়াল টু 15। তাহলে আমাদের বি প্রান্ত বিন্দুতে 15 কেজি ওজন, তাহলে উত্তর হবে গ। 15 কেজি ওজন যদি আমরা ওখানে দিই তাহলে স্কেলটা সাম্য অবস্থায় থাকবে, উত্তর হচ্ছে আমাদের গ। তা এই টেকনিকগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ না ঠিক প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার এটাতে আসেন, এটা তো আমরা করছি একটু আগে, উত্তর 2 ছিল সম্ভবত, হ্যাঁ উত্তর 2, এটা করছি স্যার। এটা 2 বার পড়ছে, এই প্রশ্নটা 2 বার চলে আসছে। এটাও করছি, এটাও 2 বার আসছে, এটাও করছি 2 বার আসছে, এটাও করছি। এবার একটু এখানে আসি, এটা ওই যে স্যারে কাজ করতে গিয়ে মানে ডাবল চলে আসছে আর কি। আচ্ছা, একটি সমান্তর দ্বারা মানে কি, আমি একটু উদাহরণ দিই। 2 + 4 + 6 + 8 + 10 + আপ টু, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? যে ধারার পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করেন, ডিফারেন্স যদি সমান হয়, অন্তরফল যদি সমান হয়, সেই ধারাকে বলবো আমরা সমান্তর ধারা। আপনি 4 থেকে 2 বিয়োগ করুন, ডিফারেন্স 2, 6 থেকে 4 বিয়োগ করুন, ডিফারেন্স 2, 8 থেকে 6 বিয়োগ করুন, ডিফারেন্স 2, 10 থেকে 8 বিয়োগ করুন, ডিফারেন্স কত করেন 2। ডিফারেন্স সমান হলে আমরা সেই ধারাটাকে বলবো আমরা সমান্তর ধারা। তো এখন সমান্তর ধারার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সমান্তর ধারার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি আপনাদেরকে বলি। ধরে নেন a প্লাস ডি প্লাস a প্লাস 2d। আবার এটা অঙ্কের জন্য না, এটা আমি একটা ফর্মুলা যে ইউজ করব, কিভাবে ফর্মুলাটা আসে সেটা একটু প্লাস আপ টু প্লাস a প্লাস n-1 ইন্টু ডি। দেখুন, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। আপনি এখান থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স 2, তাহলে এটা একটা সমান্তর দ্বারা। দ্বিতীয় পদে একটা ডি, তৃতীয় পদে 2টা ডি, তাহলে nতম পদে n-1 সংখ্যক ডি, এটা হচ্ছে nতম পদ। এর আগেরটা কী হবে? ডি আর একটা কম। তার মানে আপনি এখানে পাচ্ছেন যে a প্লাস n-2 ইন্টু কত ডি। এর আগেরটা কী হবে? এর আগেরটা হবে a প্লাস n-3 ইন্টু ডি, তাই না? এটা হচ্ছে আমাদের এস যোগফল, n সংখ্যক পদের যোগফল। এবার উল্টোভাবে লিখি, অর্থাৎ এটাকে এই জায়গায় লিখি a প্লাস n-1 ইন্টু ডি, আর এটা হচ্ছে আমাদের a প্লাস n-2 ইন্টু ডি, আর এখানে হচ্ছে a প্লাস n-3 ইন্টু ডি প্লাস আপ টু প্লাস এখানে হবে আমাদের a, এখানে হবে a প্লাস ডি, এর
আগেরটা হবে এ প্লাস 2d। দেখুন এটাও কিন্তু যোগফল হচ্ছে আমাদের এস। তাহলে সুতরাং টুয়াইস এস ইকুয়াল টু, এখানে আপনি যদি যোগ করেন তাহলে কত পাবেন? যোগ করলে আপনি টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি পাবেন। এখানেও যদি আপনি যোগ করেন টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি পাবেন। তাহলে এটা একটা যোগফল এখানেও পাবেন টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি পাবেন। এরকম আপনি এন সংখ্যক পাবেন। তাহলে এখানে পাবেন আপনি এন সংখ্যক টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে আমাদের টুয়াইস এ। সুতরাং এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার যোগফল। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার কি যোগফল। প্রিয় শিক্ষার্থী, আমার তো জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ফর্মুলাটা কোত্থেকে আসছে। বিষয়টা এইভাবেই আসে, এই ফর্মুলাটা আমার লাগবে। তাহলে আমাদের প্রথম এন সংখ্যক এখানে লিখি পদের যোগফল এন ডিভাইডেড বাই 2, এখানে টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদেরকে বলছে প্রথম 15 পদের যোগফল। তাহলে এস 15 ইকুয়াল টু, এনের পরিবর্তে আপনি 15 বসান। তাহলে 15 ডিভাইডেড বাই 2, এখানে পাচ্ছি আমাদের টুয়াইস এ প্লাস এনের পরিবর্তে 15 বসালে এখানে 14 ডি হবে। সুতরাং এস 15 ইকুয়াল টু, আপনি ভিতর থেকে 2 একটা কমন নিয়ে নিয়েছে, 2 এর সাথে যদি ক্যান্সেল করেন এখানে পাবেন 15 ইন্টু এ প্লাস 7a। কেমন? আর এখানে চতুর্থ পদ এবং 12তম পদের যোগফল হচ্ছে 20। চতুর্থ পদ এবং 12তম পদ আমাদের টি সাফিক্স 4 প্লাস টি সাফিক্স 12 ইকুয়াল টু কত? 20। এখন আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে টি সাফিক্স 4 প্লাস টি সাফিক্স 12 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত বলুন তো দেখি? 10। বুঝতে পারছেন? তাহলে এটি হচ্ছে চতুর্থ পদ এবং 12তম পদের ঠিক মাঝখানের পদ, সেটা হচ্ছে আমাদের অষ্টম পদ। অষ্টম পদ সমান কত? 10। অষ্টম পদ সমান কত? 10। অষ্টম পদ সমান কত? 10। তাহলে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ টি এন সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের এনতম পদ। তাহলে অষ্টম পদ আপনি এন এর স্থলে 8 বসাই দেন, তাহলে এ প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং অষ্টম পদ ইকুয়াল টু এখানে এ প্লাস 7d। সুতরাং এ প্লাস 7d ইকুয়াল টু আমার এখানে কত? 10। আমি এত এর এ ভ্যালু 10টা এখানে বসিয়ে দেব। তাহলে এস সাফিক্স 15 ইকুয়াল টু 15 ইন্টু এখানে 10 ক্যালকুলেশন করলে এখানে 150 পাবেন। উত্তর হচ্ছে আমাদের খ। এগুলো একটু প্র্যাকটিস করা লাগবে। স্যার শেষ। থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, এই প্রত্যাশায় আজকের মতো আমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার কিছু বলবেন? বাকি অংশ নিয়ে অ্যান্সার দেবো আমি। প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদেরকে স্যারে ক্লাস নেবেন। একই স্যার এই লাইব্রেরি তো নেবেন না? জি জি হ্যাঁ। ঠিক আছে ওকে।